আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একটা এপিসোডে তোমাদেরকে বয়েলের সূত্র এবং তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে তোমাদের সামনে হাজির হব চার্লসের সূত্র এবং তার কিছু গাণিতিক ব্যাখ্যা নিয়ে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে চার্লসের সূত্র থেকে কিভাবে ক্যালভিন সাহেব নতুন একটা তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করে নিজের নামে বিশাল একটা কৃতিত্ব নিয়ে নিয়েছেন। ঠিক আছে, তো চার্লসের সূত্র বোঝানোর আগে আমরা একটা লেখচিত্র বোঝার চেষ্টা করি। মনে রাখবা, লেখচিত্র হচ্ছে একটা জাদুকরী একটা কনসেপ্ট। লেখচিত্র এমন একটা কনসেপ্ট যে কোনো একজন সায়েন্টিস্ট কোনো একটা বিষয় সম্বন্ধে এক্সপেরিমেন্ট না করে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা না করেই সেই সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। বিষয়টা আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। মনে করো এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা টি, এই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে আমি মনে করি এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আয়তন ভি। এখন কোনো একজন সায়েন্টিস্ট, অর্থাৎ এক কথা বলতে গেলে চার্লস সাহেব চিন্তা করলেন যে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কতটুকু। তিনি কিছু গ্যাস নিলেন এবং গ্যাস নিয়ে তিনি ওই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন মেপে নিলেন। মনে করো এই আয়তনটা পাওয়া গেলে এইখানে, তাহলে ক্রস পয়েন্ট কোথায় আসবে? এই যে তিনি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আয়তন পেলেন। এরপরে তিনি তাপমাত্রা কমিয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলেন। তো 200 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার কারণে তাপমাত্রা কমে গেল। তাপমাত্রা কমে যাওয়ার কারণে গ্যাসের অণুর গতিশক্তিগুলি কমে গেল। গতিশক্তি কমে যাওয়ার কারণে গ্যাসের অণুর ছুটি কমে গেল। ছুটি কমে যাওয়ার কারণে এখন আর তারা বিস্তারিত জায়গায় ঘোরাঘুরি তারা করে না, তারা এখন অল্প জায়গাতে ঘোরাঘুরি করে, অর্থাৎ আয়তন হ্রাস পেল। মোট কথা, তাপমাত্রা যতই কমানো হয় গ্যাসের আয়তন ততই হ্রাস পায়। এই কথাটাই মূলত চার্লসের সূত্র। তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবভিয়াসলি তিনি কিছুটা কম আয়তন পাবেন, এবং সেটা ধরে নেওয়া হলো এই যে এখানে আছে, এই হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। আরেকটু উপরে দিই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কি তার আয়তন আরো কম হবে, এবং সেটা পেলেন মনে করো এই যে এখানে, এই হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার নির্ণীত আয়তন। এইভাবে এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনি আয়তন নির্ণয় করলেন এবং আয়তন পেলেন এইখানে। তাহলে এটাকে একটা সরলরেখার মাধ্যমে তিনি যুক্ত করলেন। এখন লক্ষ্য করো, চার্লস সাহেব এই যে এক্সপেরিমেন্টগুলি করছে, এগুলি কিন্তু 100 বছরের বেশি সময় আগে। এত বছর আগে হাই টেম্পারেচার পৌঁছানোর ব্যবস্থা থাকলেও লো টেম্পারেচার পৌঁছানোর ব্যবস্থা সহজে ছিল না। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। এরপরে হয়তো বা 10 ডিগ্রি বা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো সম্ভব, কিন্তু এর সাথে আরও লোয়ার টেম্পারেচারে পৌঁছানোর মতো ওই সময় ওইরকম কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই। যদি এখন বর্তমানে আধুনিক বিজ্ঞানে এরকম লো টেম্পারেচারে পৌঁছানোর মতো যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু চার্লস যখন এক্সপেরিমেন্টগুলি করেছেন তখন এত লো টেম্পারেচারে, অর্থাৎ -100, -200, -250 এইরকম লো টেম্পারেচারে পৌঁছানোর মতো কোনো যন্ত্র তখন আবিষ্কার ছিল না। কিন্তু চার্লসের কথা হচ্ছে যে আমি যেহেতু ওই যন্ত্র পাচ্ছি না, এক্সপেরিমেন্টগুলিও করতে পারছি না, কিন্তু ওই নিম্ন তাপমাত্রায় গ্যাসের আয়তন কেমন হতো সেটা আমি লেখচিত্র থেকে পেতে পারি। কিভাবে পেতে পারি? তিনি কি করলেন, এই লেখচিত্রটাকে পিছনের দিকে বর্ধিত করলেন। বর্ধিত করলে এই পয়েন্ট পর্যন্ত আসতে পারলেন। এই পয়েন্ট পর্যন্ত আসার পরে এরপরে আর তিনি নিচে নামলেন না। কেন নিচে নামলেন না? কারণ এরপরে যদি নিচে নেমে যান তাহলে এই 0 বিন্দুর লেভেল থেকে আয়তনের রেখাটি নিচে নেমে আসে, অর্থাৎ আয়তন ঋণাত্মক। কিন্তু তোমরা একটু বিষয় লক্ষ্য করো, আয়তন কখন ঋণাত্মক হতে পারে? আয়তন শূন্য হতে পারে। এই যে এখন আয়তন শূন্য, কিন্তু আয়তন কি নেগেটিভ হতে পারে? পসিবল। এটা বাস্তবসম্মত না। বাস্তবসম্মত না বিধায় তিনি এই পর্যন্তই রেখাটাকে রাখলেন, এর নিচে আর বর্ধিত করলেন না। তাহলে বুঝতে পেরেছো যে এই তাপমাত্রা বা এই লেভেলের চাইতে নিচে কেন চার্লস সাহেব রেখাটাকে বর্ধিত করলো না? এর কারণ হচ্ছে আয়তন তাহলে নেগেটিভ হয়ে যায়, বাট আয়তন নেগেটিভ হওয়াটা বাস্তবসম্মত না। এখন তিনি কি করলেন, এটা যদি হয় +100 তাহলে এটা হচ্ছে -100। তাহলে এই বরাবর একটা লম্ব টানেন, লম্ব টানলে এরপরে এই দিকে আরেকটা লম্ব টানলে এই যে আয়তনটুকু, এইদিকে তো 5 লিটার, 10 লিটার, 20 লিটার, 50 লিটার করে আয়তন বাড়তেছে। তার মানে এই বরাবর একটা না একটা আয়তন তিনি পাচ্ছেন। -200 ডিগ্রিতে একটা না একটা আয়তন তিনি পাচ্ছেন, এতটুকু আয়তন পাচ্ছেন।
এইভাবে আস্তে 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 মাইনাস কত 273.15 ডিগ্রি সেলসিয়াসে তিনি পৌঁছলেন। এই মাইনাস 273.15 ডিগ্রিতে সেলসিয়াসে যখন তিনি পৌঁছলেন তখন তিনি দেখলেন যে গ্যাসের আয়তন কোথায় মিলে গেছে, শূন্য বিন্দুর সাথে মিলে গেছে। তার মানে এইটা এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্যের কোঠায় পৌঁছে যায়। এই কারণে এই তাপমাত্রাটাকে বলা হয়েছে পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ এর চাইতে লোয়ার টেম্পারেচারে পৌঁছানো পসিবল না। কারণ এর চাইতে যদি লোয়ার টেম্পারেচারে পৌঁছানো হয় তাহলে পদার্থের গ্যাসীয় অবস্থার অস্তিত্ব আর থাকে না এবং আয়তন হয়ে যায় নেগেটিভ, যা কিনা বাস্তবসম্মত না। এই কারণে তিনি মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেখাটাকে টেনেছেন। তাহলে এই মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানেই হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়। আমি বারবার এই শব্দটা উল্লেখ করতেছি যে তত্ত্বীয়ভাবে শূন্য হয়। এই কথাটার অর্থ এই হচ্ছে যে গ্যাসের আয়তন বাস্তবিক পক্ষে কখনোই শূন্য হওয়া সম্ভব না। কারণ প্রত্যেকটা অণুর কিছু না কিছু আয়তন তো আছে, হোক অল্প, তবুও তো ওই অণুটার আয়তন আছে। কিন্তু চার্লস সাহেব বলতেছেন যে এইখানে আসলে আয়তন শূন্য হয়ে যাবে, কিন্তু আয়তনকে আসলে শূন্য হওয়া সম্ভব না। এই কারণেই কথাটা বারবার বলা হচ্ছে যে তত্ত্বীয়ভাবে শূন্য, অর্থাৎ কাগজে কলমে শূন্য, খাতা কলমে শূন্য, কিন্তু বাস্তবে শূন্য না। এই কথাটার অর্থ হচ্ছে এটা যে তত্ত্বীয়ভাবে শূন্য। তত্ত্বীয়ভাবে শূন্য অর্থ হচ্ছে খাতা কলমে শূন্য কিন্তু বাস্তবে শূন্য না। এখন একটু লক্ষ্য করো যে মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন শূন্য, তাহলে এটা তো লো টেম্পারেচার। এখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়াই, আরও বাড়াই, আরও বাড়াই, আরও বাড়াই, আরও বাড়াই, বাড়তে থাকলে তাহলে গ্যাসের আয়তন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে, বেড়ে বেড়ে উঠতে যাচ্ছে। তার মানে তাপমাত্রা যতই বাড়াচ্ছি গ্যাসের আয়তন ততই বাড়তেছে। এবার একটা বিষয় লক্ষ্য করো যে গ্যাসের আয়তন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কয় ধাপে বাড়ছে। যেহেতু 273 কেলভিন মানে 273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 বার বাড়ছে। অর্থাৎ আরো সহজ করে বুঝে নাও যে এটা যদি হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে কত -1 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে কত -2 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে -3 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে হ্রাস পেতে পেতে কত 273 ঘর পর্যন্ত পৌঁছে। তার মানে এই হইতে এই পর্যন্ত ধাপ সংখ্যা হচ্ছে 273। তাহলে এই ক্ষেত্রে এই পর্যন্ত আসলে 273 ঘর নিচে নামতে হবে। উল্টাভাবে বলতে গেলে এই হইতে এই পর্যন্ত গেলে 273 ঘর উপরে উঠতে হবে, অর্থাৎ 273 বার তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, এই যে এইটুকু, এই যে রেখাটা যেহেতু এই পয়েন্টে এসে মিলেছে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হচ্ছে এইটুকু, অর্থাৎ এই আয়তনটুকু আমি ধরে নিলাম V0। তাহলে এই যে V0 আয়তন, এই V0 আয়তন শূন্য অবস্থা থেকে V0 আয়তন পর্যন্ত পৌঁছতে হইলে আয়তনটা বৃদ্ধি পেতে হয়েছে কতবার, এই হইতে পর্যন্ত আসতে যতবার তাপমাত্রা যত ধাপে বাড়ছে ততবার, অর্থাৎ 273 বার। তার মানে এক কথায় যদি বলতে যাই সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেমন তাপমাত্রা বাড়ছে 273 বার, ঠিক তেমনি গ্যাসের আয়তন শূন্য হইতে এই V0 পর্যন্ত এতটুকু পৌঁছতেও আয়তনও বাড়ছে 273 বার। তার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস আয়তন বৃদ্ধির জন্য গ্যাসের আয়তনও একটু একটু করে বেড়েছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে গ্যাসের আয়তন যে একটু একটু করে বাড়লো, আগের আয়তনটা বজায় রেখে তারপরে কিন্তু একটু আয়তন অ্যাড হয়েছে। এরপরে আরেক ধাপে যখন তাপমাত্রা বাড়ানো হলো তখন ওই আগের আয়তনের সাথে যুক্ত হলো আরেকটু আয়তন, এইভাবে ধীরে ধীরে আয়তন বাড়লো। মোট কথা এটা যে এই হইতে এই পর্যন্ত যখন তাপমাত্রা 273 বার বৃদ্ধি করা হয় তখন এই যে গ্যাসের আয়তনটা এটা দাঁড়ালো, এটা 273 ধাপে বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত এসে পৌঁছেছে। তাহলে বোঝা গেল যে প্রতি ধাপে আয়তন বাড়ে 273 ভাগের 1 ভাগ। এই পয়েন্টটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি, প্রতি ডিগ্রিতে আয়তন বাড়ে 273 ভাগের 1 ভাগ। এই 273 ভাগের 1 ভাগ কোন আয়তনের, V0 আয়তনের। তাহলে এই কথাটা এইভাবে লিখি যে আয়তন বাড়ে V0 এর 273 ভাগের 1 অংশ। আচ্ছা, তাহলে মনে করো আমি একটা ঐকিক নিয়মের অঙ্ক করি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে,
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন মানে কি এইখানকার আয়তন, এই পয়েন্টের আয়তন মানে কি এই পর্যন্ত আয়তন তো থাকবেই, এতটুকু তাপমাত্রা বৃদ্ধির জন্য নতুন একটু আয়তন যুক্ত হয়েছে সেটুকু যোগ হবে, অর্থাৎ আগের আয়তন ভি নট তো থাকবেই প্লাস নতুন একটু আয়তন যোগ হবে। কতটুকু আয়তন যোগ হবে? ওই যে ভি নটের 273/1 অর্থাৎ ভি নটের 273/1। কেন? ওই যে আমি আগের কথা আবার ফিরে যাই যে প্রতি ডিগ্রি বাড়লেই 1/1 করে বাড়তেছে। কার 1 ভাগ বাড়তেছে? ভি নটের 1 ভাগ বাড়তেছে, অর্থাৎ ভি নটের 273/1 বাড়তেছে। এটুকু যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে ভি নট প্লাস এই গুণ করে দিই, তাহলে ভি নট ডিভাইডেড বাই 273। আচ্ছা, যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন নির্ণয় করি তাহলে কি দাঁড়াবে? তাহলে আগের এই আয়তনটুকু তো থাকবেই, এই যে ভি নট প্লাস ভি নট বাই 273। এটুকু কি? এটুকু ছিল 1 ডিগ্রি সেলসিয়াসের আয়তন, এটুকু তো থাকবেই, তার সাথে অ্যাড হবে। কতটুকু অ্যাড হবে? ওই যে ভি নট এর 273/1 এই অংশটুকু যোগ হবে, ভি নট এর 273/1। এটাকে যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে ভি নট প্লাস ভি নট বাই 273 প্লাস এখানেও আসবে ভি নট বাই 273। এটাকে যদি আরেকটু সিম্পল ক্যালকুলেশন করি তাহলে লক্ষ্য করো এই দুইটা জিনিস যোগ করি, এরকম সেম দুইটা টার্ম থাকার কারণে আমি এইভাবে লিখতে পারি ভি নট প্লাস 2 ভি নট ডিভাইডেড বাই 273। ঠিক তেমনি তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি দাঁড়াবে? টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনকে আমি ভিটি দ্বারা ইন্ডিকেট করলাম। এই ভিটি এর মান কত হবে? এই যে ভি নট প্লাস 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই টার্মটার দিকে লক্ষ্য করো, অন্য কোনো পদে চেঞ্জ আসে নাই। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক তাই, শুধু এখানে 2 ছিল না, এখানে 2 আসছে। তার মানে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এই 2 এর জায়গায় টি বসে যাবে, টি ভি নট বাই 273। বিষয়টা আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভি নট, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? পৌঁছ দেন আয়তন ভি নট, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচারে ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 273। 2 ডিগ্রিতে আসতেছে কত? ভি নট প্লাস 2 ভি নট বাই 273। তাহলে টি ডিগ্রিতে আসবে কত? ভি নট ভিনটই থাকবে প্লাস 273 থাকবে, ভি নট এইখানে ভি নটই থাকবে, এই 2 এর জায়গায় টি চলে আসবে। এই হচ্ছে আমার ভিটিতে আয়তন। এইবার একটা সিম্পল ক্যালকুলেশন করে তোমাদেরকে এই সূত্রটা প্রমাণ দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি, ভি অফ মাইনাস 273 কত? অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? এই যে ভি নট প্লাস এই ভি নট, তো এই ভি নট থাকবেই, আর টি এর জায়গায় চলে আসবে কত? 273। এই যে মাইনাস 273 ডিভাইডেড বাই কত? 273। তাহলে একটি ক্যালকুলেশন করে 273 কাটা, আর এই প্লাস মাইনাস রয়েছে, তাহলে ভি নট মাইনাস ভি নট ইকুয়াল টু 0। তার মানে কি আসলো? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে চান্সের সাথে প্রমাণ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে তাপমাত্রা যত কম হয় আয়তন তত কমে, আবার তাপমাত্রা যত বাড়ে আয়তন তত বাড়ে। মোট কথা ভি সমানুপাতিক টি, এটি হচ্ছে চার্লসের সূত্রের পরিবর্তিত রূপ। তাহলে এখানে কিন্তু চাপ স্থির, এখানে কি স্থির? চাপ স্থির। যেহেতু চাপ স্থির অর্থাৎ এখানে চাপের কোনো প্রসঙ্গই আসে না, এখানে চাপের কোনো প্রসঙ্গই আসেনি, এখানে কি চাপ স্থির। তাহলে ভি সমানুপাতিক টি, চাপের কোনো প্রসঙ্গই কিন্তু এখানে এই পুরো সময়টাতে আমি উল্লেখ করিনি। তার মানে চাপ ডাজন্ট ম্যাটার, যেহেতু চাপ ফিক্সড, তার মানে এই রেখাটা হচ্ছে সমচাপীয় রেখা, সমচাপীয় রেখা। তাহলে তোমাদের স্মরণ রাখতে হবে বয়েলের সূত্র হচ্ছে সমতাপীয় রেখা বা সমষ্ণ রেখা বা আইসোথার্মাল কার্ভ,
আর চার্লসের সূত্র হচ্ছে সমচাপীয় রেখা বা আইসোবারিক কার্ভ। আইসোবারিক কার্ভ মানে বার চাপের আরেকটা একক। এবার চার্লসের সূত্রের ডেফিনেশনটা আমি কি দিতে পারি? চার্লসের সূত্রের ডেফিনেশনটা আমি কয়েকভাবে দেব। প্রথম ধাপেরটা আমি উল্লেখ করতেছি, সেটা কি, যে স্থির তাপমাত্রা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, এই দেখো 1 ডিগ্রি করে বাড়াইছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটুকু বাড়ছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তনটা ছিল সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ বেড়ে গেছে। এটি হচ্ছে চার্লসের সূত্রের মূল কথা। আবার বলি কথাটা, যে নির্দিষ্ট চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বাড়বে। কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার যে আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ বাড়বে। এই যে এই কথাটি হচ্ছে চার্লসের সূত্র। কথাটা আরেকভাবে বলি, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ছিল তার সাথে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের 273 ভাগের 1 ভাগ যুক্ত হয়ে যেই টোটাল আয়তন দাঁড়ায় সেই টোটাল আয়তনে পৌঁছে যাবে। তাহলে পরবর্তী ধাপে তাই হয়েছে। সেম তাপমাত্রা হ্রাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। অর্থাৎ তাপমাত্রা হ্রাসের ক্ষেত্রে তাহলে কি বলতে হবে? বলতে হবে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ হারে হ্রাস পাবে। 273 ভাগের 1 ভাগ হারে কি করবে? হ্রাস পাবে। তার মানে তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। কি হারে হ্রাস পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ হারে হ্রাস পাবে। আর যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার যে আয়তনটা ছিল তার 273 ভাগের 1 ভাগ হারে বৃদ্ধি পাবে। এই হচ্ছে চার্লসের সূত্রের মূল কথা। তাহলে তোমাদের বইতে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেই ডেফিনেশনের সাথে একটু মিলিয়ে দিই, তাহলে তোমাদের স্টাডি করতে আশা করি সুবিধা হবে। ডেফিনেশনটা হচ্ছে কি, যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এই একটা, আর ওই এটা মোটামুটি হলেই চলে, আর দরকার নেই। এখন এইখান থেকে আরেকটা তাপমাত্রা স্কেল কিভাবে প্রতিষ্ঠা করা হয় সেই বিষয়ে তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট এপিসোডে আলোচনা করব। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর তোমরা একটু রিডিং করে নিবে। এই চার্লসের সূত্রের এই অংশটায় যেই আলোচনাগুলি করেছে এই আলোচনাগুলি তোমরা একটু রিডিং করে নেবে। হ্যাঁ, আর চার্লসের সূত্রের যে গাণিতিক সমস্যার সমাধান আছে এই গাণিতিক সমস্যার সমাধানগুলি তোমরা হোমওয়ার্ক করবা। এগুলি থেকে যদি কোনো প্রবলেম হয় ওই কমেন্ট বক্সে তোমরা এই প্রবলেমগুলিকে জানিয়ে দেবা। আমি এই প্রবলেমগুলি সলভ নিয়ে আবার আলাদা আরেকটা ক্লাস নেব। সবাইকে ধন্যবাদ।